তোলাবাজির টাকায় 5 বছরে 100 কোটির 30টি সম্পত্তি। দেবরাজ চক্রবর্তীকে নিয়ে চিঠি দিয়ে ইডিকে জানালো বাগুইআটি থানার পুলিশ। বাগুইআটি, নিউ টাউন, দমদম, কালিম্পংয়ে 100 কোটি সম্পত্তি। দেবরাজ চক্রবর্তী তোলাবাজির টাকায় 5 বছরে 100 কোটির 30টি সম্পত্তি করেছিল। দেবরাজ চক্রবর্তীকে নিয়ে এই চাঞ্চল্যকর তথ্য দিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরকে চিঠি দিয়ে জানিয়েছে বাগুইআটি থানার পুলিশ। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, বাগুইআটি থানার পুলিশের পক্ষ থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে যে চিঠি পাঠানো হয়েছে, সেই চিঠিতে দেবরাজ চক্রবর্তীর সম্পত্তি নিয়ে ঠিক কি বলা হয়েছে? দেখো, 2021 থেকে 2026 এই 5 বছরে বিধানসভা ভোটের আগে, এই বিধানসভা ভোটে অদিতি মুন্সি তিনি পরাজিত হন। তার আগে 2021 থেকে 26 যে টেনিয়ারে তিনি বিধায়ক ছিলেন, সেই টেনিয়ারে দেবরাজের যে সম্পত্তির পরিমাণ সেটা কিন্তু প্রবলভাবে বেড়ে গেছে। বিধাননগর কমিশনারেটের সূত্রে খবর, পুলিশ সূত্রে খবর, 5 বছরে প্রায় 100 কোটি টাকার সম্পত্তি করেছেন দেবরাজ চক্রবর্তী। এবং এই 100 কোটি সম্পত্তির মধ্যে তার রিসর্ট রয়েছে, তার বাড়ি রয়েছে দমদমে, তার বাড়ি রয়েছে নিউ টাউনে, বাগুইআটিতে। এবং এই 100 কোটির যে সম্পত্তি সেটা কিন্তু পুরোপুরি তোলাবাজির টাকাতেই, এমনটাও পুলিশ সূত্রে খবর। কিছুদিনের মধ্যেই বিধাননগর কমিশনারেট বা বাগুইআটি থানার তরফ থেকে সাপ্লিমেন্টারি চার্জশিট, আরও একটি চার্জশিট দেওয়া হবে এবং তাতে এই সমস্ত কিছু উল্লেখ থাকছে। সবচেয়ে বড় যেটা বিষয়, যে বাগুইআটি থানার তরফ থেকে যখন দেখা যাচ্ছে যে মোটা অ্যামাউন্টের টাকার ট্রেল রয়েছে, যে প্রায় 100 কোটি টাকার প্রপার্টি, এছাড়াও আরও অনেক কিছু যেগুলোর এখনও কোনো উত্তর পাওয়া যায়নি। দেবরাজ চক্রবর্তী নিকটাত্মীয়দের নামে সেই সম্পত্তিগুলো কনভার্ট করেছেন। অনেক প্রপার্টি তিনি কম দামে বিক্রি করেছেন। তার মোডাস অপারেন্ডি ছিল যে বিধানসভা ভোটে তার স্ত্রী যদি ওখান থেকে বিধায়ক হন, সেক্ষেত্রে তিনি আবার ওই সম্পত্তিগুলো যাদেরকে বিক্রি করেছেন তাদের থেকে নিয়ে নেবেন। এবং নির্বাচনী হলফনামা যেটা তিনি এই বিধানসভা ভোটের আগে দিয়েছেন, সেই হলফনামাতেও তিনি মিথ্যে ইনফরমেশন দিয়েছেন, এমনই মারাত্মক অভিযোগ কিন্তু পুলিশের তরফ থেকে করা হচ্ছে। 5 বছরের সম্পত্তির পরিমাণ 100 কোটি। রিসর্ট, বাড়ি তো রয়েছে, এর পাশাপাশি এই হিউজ অ্যামাউন্টের টাকা এসেছে তোলাবাজি থেকে, এমনটাই পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই বাগুইআটি থানার তরফ থেকে যেহেতু মানি ট্রেলের ব্যাপার রয়েছে, তাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে বিষয়টা জানানো হয়েছে, যাতে প্রিভেনশন অফ মানি লন্ডারিং বা PMLA-তে ইডি আধিকারিকরা কেস করে এর তদন্ত করেন যে এই টাকার উৎস কোথা থেকে এলো, কোথা থেকে দেবরাজ চক্রবর্তী 100 কোটি টাকার সম্পত্তি বানালেন, 2021-এর আগে তার প্রপার্টি কত ছিল, 2021 থেকে 26 এই 10 ইয়ারে তিনি কি করে এই প্রপার্টি বানালেন 100 কোটির। এই তদন্ত ইডি যাতে করে, তারা যাতে PML-এর ইনভেস্টিগেশন করে, সেই মোতাবেক বাগুইআটি থানার তরফ থেকে ইতিমধ্যেই ইডির কাছে চিঠি পাঠানো হয়েছে, এমনটাও পুলিশ সূত্রে খবর। সবচেয়ে বড় কথা, তার 2021 সালের পর থেকে যা রাইজিং হয়েছে, প্রপার্টি যেভাবে বেড়েছে, সেটাতে চক্ষু চড়ক গাছ তদন্তকারী আধিকারিকদের তারা ইনভেস্টিগেশন করছেন। তারা বলছেন যে টিপ অফ আইসবার্গ, হিমশৈলের চূড়া মাত্র। এছাড়াও আরও অনেক সম্পত্তি আছে যেগুলো এখনও তদন্তকারী আধিকারিকদের স্ক্যানারে আসেনি। ধন্যবাদ ময়ূক। অভয়ার ধর্ষণ খুনের দিন হাসপাতালে থাকা কর্মীদের সিবিআই তলব করেছে। ঠিক কি হয়েছিল 2024-এর 9 অগস্টে সেই রাতে, তা জানতে আরজিকর মেডিকেলের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের তলব করেছেন সিবিআই আধিকারিকরা। অভয়ার ধর্ষণ খুনের দিন হাসপাতালে যে সমস্ত কর্মীরা সেই দিন রাতে ছিলেন, তাদেরকে সিবিআই তলব করেছে। তাদেরকে ডেকে সিবিআই জানতে চায় যে 2024-এর 9 অগস্টের রাতে ঠিক কি হয়েছিল। সরাসরি কথা বলবো, বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন। আবির, দেখো, যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে এসআইটি গঠন করা হয়েছে, সেই এসআইটিতে জয়েন্ট ডিরেক্টর রয়েছেন যে নেতৃত্বে, সেই এসআইটিতে তদন্তকারী আধিকারিক তিনিও রয়েছেন। এবং সন্দীপনী গার্গের যে তত্ত্বাবধানে বেশ কয়েকজনকে কিন্তু ডাকা হয়েছে, যারা চিকিৎসক থেকে আরম্ভ করে নার্স এবং অন্যান্য স্টাফ, যারা ঘটনার দিন উপস্থিত ছিলেন। অর্থাৎ অভয়ার সঙ্গে যেদিনকে এই ঘটনা ঘটে, সেদিনকে যারা যারা ডিউটিতে ছিল বা কর্তব্যরত অবস্থায় ছিল, তাদের মধ্যে বেশ কয়েকজনকে ইতিমধ্যে ডাকা হয়েছে এবং তাদেরকে চলতি সপ্তাহতেই তাদের এক একজনকে এক এক সময় তারিখ অনুযায়ী তাদেরকে আসতে বলা হয়েছে, সেই অনুযায়ী তারা আসবেন। মূলত তুমি জানো যে কলকাতা হাইকোর্টে তাদের তরফ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছিল, তার আগে শিয়ালদা আদালতে তাদের তরফ থেকে স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়েছিল এবং সেখানে তারা জানিয়েছিলেন যে 20টি ভলিউমে প্রায় 1000-এর উপরে পাতা রয়েছে, যেগুলো তদন্ত করা হয়েছে, সেগুলো তারা খতিয়ে রেখেছেন। এরপর তারা আরজি করে যে পিও, সেই জায়গাতে তারা যান, অর্থাৎ ঘটনাস্থল হিসেবে যেটাকে প্রথমে চিহ্নিত করা হয়েছিল, সেই জায়গা তারা পরিদর্শন করেন।
অন্যান্য জায়গাও তারা পরিদর্শন করেন, হাসপাতালের উচ্চতর যারা আধিকারিকরা রয়েছেন তাদের সাথে তারা কথাও বলেন। এর পরবর্তীকালে এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওই দিন যারা উপস্থিত ছিলেন চিকিৎসকরা, তাদের মধ্যে বেশ কয়েকজনকে, উপস্থিত নার্স বেশ কয়েকজনকে এবং স্টাফ তাদেরকে ডাকা হয়েছে, এমনটাই সিবিআই সূত্রে জানা যাচ্ছে। অন্যদিকে তোমায় জানিয়ে রাখি, আরজিকর দুর্নীতি মামলায়, সেই মামলাতে কিন্তু কিভাবে বিলিং প্রক্রিয়া হতো, অর্থাৎ ইনস্ট্রুমেন্ট কেনা বা ইনস্ট্রুমেন্টের কেনার ক্ষেত্রে যে বিলিং যেভাবে হতো সেই বিষয় নিয়ে একজন অ্যাকাউন্টস এবং পারচেস কমিটির সদস্য তিনি আজকে সাক্ষী দিলেন আদালতে। এবং তিনি সাক্ষী দেওয়া ছাড়াও সন্দীপ ঘোষ, যে বর্তমানে জেল হেফাজতে আছে, গ্রেপ্তারির সময় তার কাছ থেকে যে সিজার হয়েছিল, তার কাছ থেকে যেগুলো বাজেয়াপ্ত করা হয়েছিল, এরকম 3টে জিনিস চেয়ে আবেদন করা হয়েছে আদালতে। যদিও এই আবেদনের পরিপ্রেক্ষিতে সিবিআই তরফ থেকে বলা হয়েছে যে এর পরবর্তীকালে এই আবেদনের পরিপ্রেক্ষিতে দিনকে শুনানি হবে, তারা সেদিনকেও অপোজ করবেন। অর্থাৎ কি চাইছেন সন্দীপ ঘোষ সেইটা কোনো অবস্থায় যেন তার কাছে না দেওয়া হয়, সেই জন্য অপোজ করা হবে সিবিআই তরফ থেকে, এমনটাও বলা হলো। অন্যদিকে দুর্নীতি মামলাতে যে কিভাবে বিলিং প্রক্রিয়া হতো বিভিন্ন ইনস্ট্রুমেন্ট কেনার ক্ষেত্রে, সেই বিষয়টা নিয়ে কিন্তু বিস্তারিত সাক্ষী দিয়েছেন একজন অ্যাকাউন্টস পারচেস কমিটির একজন সদস্য। এবং তার সাথে সাথে একদিকে যেমন দুর্নীতি মামলার এই তদন্তের এই যে বিষয়গুলো জানা যাচ্ছে, অন্যদিকে ধর্ষণ খুনের মামলায় যে সিবিআই এসআইটি গঠন হয়েছে, সন্দীপনী গড় যিনি এই তদন্তকারী আধিকারিক এবং একজন জয়েন্ট ডিরেক্টর এই এসআইটি টিমের প্রধান, সেই তদন্তে তারা যেমন ঘটনাস্থল পরিদর্শন করেছেন, এবার দেখা যাচ্ছে যে কিছু চিকিৎসক, স্টাফ এবং নার্স তাদেরকেও তলব করা হলো সিবিআইর তরফে। আবির, সঙ্গে থাকো। আরজিকর কাণ্ডের দ্বিতীয় বর্ষপূর্তিতে গত পরশুই স্মরণ সভায় গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছিলেন কেন অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করা হয় তা নিয়ে নতুন করে তদন্ত শুরু করতে হবে। আর মুখ্যমন্ত্রী সেই নির্দেশের পর এবার নতুন এফআইআর দায়ের হলো। অভয়ার বাবার অভিযোগের প্রেক্ষিতে নির্মল ঘোষ সহ 3 জনের বিরুদ্ধে নতুন এফআইআর দায়ের। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে যেমন এফআইআর দায়ের হয়েছে, পাশাপাশি পানিহাটির প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে। তথ্য প্রমাণ লোপাট, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক ধারায় এই 3 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে নতুন এফআইআর। প্রশাসনের পক্ষ থেকে আলাদা করে এফআইআর করা হবে। এফআইআরটি কি শুরু হয়েছে? হ্যাঁ, এটা শুরু হয়েছে। সেই অভিযোগ কি আপনারা আগে জানিয়েছিলেন পুলিশকে? না, আগে জানায়নি, জানানো হয়েছে। পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে মামলা করে ব্যাপারটা চেষ্টা করছে ব্যাপারটাকে। আজকে আপনারা থানায় গেলেন, নতুন আইসির সাথে কি কথা হলো? এলাকার বিভিন্ন ঘটনা নিয়ে কথা হয়েছে, বিভিন্ন এলাকায় শান্তি শৃঙ্খলা। নির্মল ঘোষ, সোমনাথ দে আর হ্যাঁ, সে তো মুখ্যমন্ত্রী নিজে প্রকাশ্যে বলে গেছেন, বলেছেন এই ব্যাপারটা দেখতে। যে ব্যাপারটা আমার মেয়েকে তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছিল, সেই ব্যাপারটা নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি আর সোমনাথ দে, কেন এদের কি উদ্দেশ্য ছিল সেটা ভালো করে তদন্ত করতে বলা হয়েছে। নতুন করে 3 জনের বিরুদ্ধে এফআইআর করে তদন্ত শুরু হয়েছে। এই 3 জনের মধ্যে একজন প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। তার কি প্রতিক্রিয়া শুনতে? আমার যেটুকু সহযোগিতা করা ছিল, পাশে ছিল, আমি করেছি, আমি রিপোর্টটা দিয়েছি। খড়দা থানা আলাদা করে তদন্ত করবেই প্রথম, কি বলবেন? করুন না, আমার দিক থেকে আমি পরিষ্কার। যতবার যেখানে যত তদন্ত হোক, যখনই ডাকবে, আমি একটু দূরে থাকি, কর্মক্ষেত্রে বাইরে আছি, আমাকে 1-2 দিন সময় দিলে আমি পৌঁছে যাবো সেখানে। এর আগেও যেমন কোঅপারেশন করেছি সব তদন্তকারী সংস্থাতে, এখানেও করব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর নতুন করে এফআইআর দায়ের হয়েছে, যেখানে প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের পাশাপাশি নাম রয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষেরও। তার সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে নির্মল ঘোষের ফোন নট রিচেবল ছিল। অন্যদিকে অপর যে জনের নাম ছিল প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে, তার ফোনও সুইচড অফ। অভয়া কেন তড়িঘড়ি শেষকৃত্য করা হয়েছিল তা নিয়ে নতুন করে তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যেই পানিহাটির শ্মশানের এক কর্মীকে জিজ্ঞাসাবাদও করেছেন তদন্তকারী আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে খড়দা থানার পুলিশ। ব্যারাকপুর কমিশনারেটের খড়দা থানার পুলিশ গতকালই এই পানিহাটি শ্মশানের যিনি কর্মী ভোলানাথ পাত্রকে এই বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং সমস্ত নথিপত্র খতিয়ে দেখেন। সেদিন রাতে কারা টাকা পেমেন্ট করেছিল? টাকা তো পেমেন্ট হয় না, তো ফ্রিতে পড়ানো হয়েছিল সোমনাথ দে। ওটা ফ্রি, পাড়ার মেয়ে যেহেতু একটা প্যাথেটিক দুর্ঘটনা ঘটেছিল, ফ্রি, এই জন্য কাউন্সিলর ফ্রি করতে পারে। তারপরে তাড়াতাড়ি করে লাইন এগিয়ে দেওয়ার একটা ব্যাপার ছিল কি? তো 2টো বডি ছিল, তাদের তো তার আগে তো পুলিশ এখানে ছিলই সব। তো 3টে বডি, একটা পুড়ছিল আর 2টো ছিল ওয়েটিংয়ে। তা
কনভিন্স করা হয়েছিল তাদের বডিকে যে যে এটাকে আগে করার জন্য। কেন অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করা হয়েছিল তা নিয়ে নতুন করে তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নতুন করে এফআইআর হয় অভয়ার বাবার অভিযোগের ভিত্তিতে। সেই অভিযোগের প্রেক্ষিতে নির্মল ঘোষ সহ 3 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে এফআইআর হয়েছে। পাশাপাশি পানিহাটির প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। তথ্য প্রমাণ লোপাট, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক ধারায় এই 3 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।